নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে মোট 4টে অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। 4টে অধ্যায় থেকে মোট 40 নম্বরের প্রশ্ন হবে। 4টে অধ্যায়গুলো আগে দেখে নিই। তো সবার প্রথম আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, শিখন এবং শিখন কৌশল। 1 নম্বর অধ্যায় হচ্ছে শিখন এবং শিখন কৌশল। 2 হলো মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিদ্যা। 3 নম্বর হলো এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষা প্রযুক্তিবিদ্যা। আর 4 নম্বর হলো স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান। তো এই অধ্যায়গুলো থেকে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হবে সেটা আগে দেখে নিই। দেখো, সবার প্রথম যে অধ্যায়টা আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, এই যে প্রথম যে অধ্যায়টা আলোচনা করলাম, এই যে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, তো এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হবে আগে দেখি। লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম অর্থাৎ শিখন এবং শিখন কৌশল থেকে তোমাদের মোট 12 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, আর 12 নম্বরের মধ্যে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটি এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে একটি। 2 নম্বর প্রশ্নের জন্য দুটো অপশান দেওয়া থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। আর 10 নম্বরে যেখানে যে দুটো প্রশ্ন থাকবে, দুটো মানে একটা প্রশ্নের জন্য দুটো অপশান দেওয়া থাকবে, তো দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। ঠিক আছে, এরপর আসছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, এই যে মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিজ্ঞান। মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিজ্ঞান, তো এই অধ্যায় থেকেও তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে একটি। 2 নম্বর প্রশ্নের জন্য দুটো অপশান দেওয়া থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। আর এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে একটি, 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। আর অপশানে তোমাদের দুটো অপশান দেওয়া থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। তাহলে এই অধ্যায় থেকে মোট থাকছে কত নম্বর না 7 নম্বরের। আর এই অধ্যায় থেকে 10 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। 3 নম্বর যে অধ্যায়টা আছে সেটা হলো এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। শিক্ষায় প্রযুক্তিবিদ্যা বা শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে একটি 2 নম্বর প্রশ্নের জন্য দুটো অপশান দেওয়া থাকবে। আর 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে একটি প্রশ্নের জন্য দুটো অপশান দেওয়া থাকবে। আর এই অধ্যায় থেকে 10 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। তাহলে এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান অধ্যায় থেকে তোমাদের মোট থাকছে 7 নম্বরের। ঠিক আছে, এরপর সবার শেষ যে অধ্যায়টা আছে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান, তো এই অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে দুটি 2 নম্বর প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া থাকবে, 4টের মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। আর এই অধ্যায় থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। 10 নম্বরের এই অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন থাকবে, মানে 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে একটি প্রশ্নের জন্য দুটো অপশান দেওয়া থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার থাকছে কত না 14 নাম্বার। তাহলে আমরা এই যে 4টে অধ্যায় আছে, এই 4টে অধ্যায় থেকে আমরা কিন্তু 40 নাম্বার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এখানে এই যে 4টে অধ্যায় আছে, এই 4টে অধ্যায়ের মধ্যে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান, এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিজ্ঞান, তো এই বিষয়গুলোর উপর ফুল সাজেশন এই চ্যানেলে আগে দেওয়া হয়ে গেছে। 2 নাম্বার এবং 5 নাম্বার 10 নম্বর প্রশ্নের সাজেশন এই অধ্যায়গুলো থেকে আগে দেওয়া হয়ে গেছে, তোমরা এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে মূলত এই যে প্রথম যে অধ্যায়টা আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, শিখন এবং শিখন কৌশল, তো এই অধ্যায় থেকে 2 নাম্বার এবং 10 নাম্বারের যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তো সেগুলো আলোচনা করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম অর্থাৎ শিখন এবং শিখন কৌশল, তো এই অধ্যায় থেকে 2 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্ন থাকবে, আগে আলোচনা করলাম খানিকক্ষণ আগে। তো সবার প্রথমে
2 নম্বর প্রশ্নের যে সাজেশন আছে সেই 2 নম্বর প্রশ্নের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসতে পারে। দেখো, 2 নম্বর প্রশ্নের সাজেশনের জন্য তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের মধ্যে 10টা না 11টা পেজ আছে। তো সেই 10টা এবং 10টা কিংবা 11টা পেজের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, তো সেগুলো করে গেলেই তোমরা সমস্ত প্রকার 2 নম্বর প্রশ্ন সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর তার মধ্যে সেই সব চ্যাপ্টার মধ্যেও তোমাদের এই যে অধ্যায়টা আছে শিখন এবং শিখন কৌশল, এই অধ্যায়টা ধরা আছে। তো সেই টেস্ট পেপার থেকেই তোমরা এই অধ্যায়ের মধ্যে যাবতীয় 2 নম্বরের যে সমস্ত প্রশ্ন হয় সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রশ্ন যদি পরীক্ষায় ঘুরিয়ে দেয় কিংবা কমন না পড়ে, তো তোমরা কিন্তু ছেড়ে আসবে না। প্রতিটা প্রশ্ন শুধু পয়েন্টটাকে ঠিক রাখবে, যেমনভাবে প্রশ্নের মধ্যে চেয়েছে সেইভাবে পয়েন্টটা দিবে, দিয়ে তোমরা লিখে আসবে। তোমরা নাম্বার তোমাদের কাটতে পারবে না, কিছু হলেও তোমরা নাম্বার পাবে, ঠিক আছে? তাহলে এখানে সবার প্রথমে হচ্ছে কি না, 2 নম্বর যে প্রশ্নগুলো আছে, তো 2 নম্বর প্রশ্নের জন্য তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যে কটা পেজ আছে, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়ের যে কটা পেজ আছে, প্রত্যেকটা পেজে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা করবে। সেখান থেকে তোমরা প্রতিটা অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সাথে সাথে এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টাও তোমরা ওই এবিটিএ টেস্ট পেপার থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এরপর আসছে 10 নম্বরের প্রশ্ন। দেখো, এই অধ্যায় থেকে আগে বলেছি যে এই অধ্যায় থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না, এই অধ্যায় থেকে থাকছে 10 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বরের প্রশ্নের জন্য সবার শেষে 6-7টার মতো প্রশ্ন দেবো, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন গ্যারান্টি আসবে, ঠিক আছে? তার মধ্যে এখানে যে কটা প্রশ্ন আলোচনা করেছি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে 1 নম্বর যে প্রশ্নটা আছে, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। 2, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3, কোলেনশিকের মতে পরিণমন কি, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। 4, মনোবিদ উডওয়ার্থের মতে প্রেরণা বা পেশনা কি, শিক্ষাক্ষেত্রে প্রেরণার গুরুত্ব বর্ণনা করো। 5, বিস্মৃতি কি, বিস্মৃতির কারণগুলি লেখো। 6, উত্তম স্মৃতির লক্ষণগুলি লেখো, স্মৃতির শক্তি বৃদ্ধিতে শিক্ষণের ভূমিকা লেখো। 7, মনোযোগ আকর্ষণের উপায় লেখো, মনোযোগের কয়েকটি বিকল্প উল্লেখ করো, শিক্ষায় মনোযোগের ভূমিকা লেখো। 8, আগ্রহ সৃষ্টিকারী উপাদানগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে শিশু তথা শিক্ষার্থীর আগ্রহের গুরুত্বগুলো আলোচনা করো। 9, প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। যদি তোমাদের এই প্রশ্নটা দেয় প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো, তাহলে তোমাদেরকে পরীক্ষাটাও লিখতে হবে, তার সাথে সাথে কিছু বৈশিষ্ট্যও দিতে হবে এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বটাও অল্প কিছু পয়েন্ট দিতে হবে, ঠিক আছে? যদি 10 নম্বরের বলে 2 কিংবা 4টে এরকম পয়েন্ট দিতে হবে। আর যদি তোমাদের কেটে কেটে এরকম দেয় যে প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব, তো এগুলো তোমাদেরকে একটু নিজেদিকে পয়েন্টটা ঠিক রেখে লিখতে হবে, ঠিক আছে? প্রশ্ন তোমরা কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। এই যেমন এখানে বলেছে প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য, তোমাদের যদি কমন না পড়ে তোমরা এটাকে হেডিং দেবে, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হেডিং দিয়ে তোমরা যেটা জানো সেটাই লিখবে, ঠিক আছে? কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, বারবার ধরে বলছি কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। 10 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এটা স্কিনার হবে, স্কিলার হয়ে গেছে। স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার, এটা স্কিলার হয়ে গেছে, ঠিক আছে? সরি, তার জন্য আমি ক্ষমা চাইছি। সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের সূত্রগুলিকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? থর্নডাইকের মুখ্য সূত্রগুলি কি কি? 12 নম্বর প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সম্পর্কিত পরীক্ষাটি বর্ণনা করো। পাজল বক্স কি? 13, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো, এই তত্ত্বের ত্রুটিগুলি কি কি? 14 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো?
অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো। আর এটা হবে গেসাল্ট হয়ে গেছে, এটা হবে গেস্টাল্ট, কথার অর্থ কী। 15 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের হবে, এটা হোলার হয়ে গেছে, কিছু কিছু মিস্টেক হচ্ছে, যেগুলো মিস্টেক হয়েছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে কোহলার, হ্যাঁ, কয় ওকার হ। অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জি পরীক্ষাটি বর্ণনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত তাৎপর্য লেখো। 16 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা, ভুল তত্ত্ব ও অন্তর্দৃষ্টিমূলক শিখনের পরীক্ষার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 17 নম্বর প্রশ্ন, উদ্ভাবনমূলক শিখন আবিষ্কর্তা কে ছিলেন? ব্রুনারের তত্ত্বের পর্যায়গুলি লেখো। ব্রুনারের তত্ত্বের শিক্ষাগত প্রভাব লেখো। 18, আসুবেলের অর্থপূর্ণ শিখন বলতে কী বোঝো? আর অর্থপূর্ণ, এটা হবে অর্থকূল, এটা হবে অর্থপূর্ণ হবে, ঠিক আছে, অর্থপূর্ণ, এটা যেখান থেকে এটা মানে প্রিন্ট করা হয়েছে আর কি, তো সেখানের মধ্যে ভুল আছে। অর্থপূর্ণ শিখনের শর্তগুলি লেখো। শিখনকে অর্থপূর্ণ করে তুলতে আসুবেলের সুপারিশগুলি লেখো। 19 নম্বর প্রশ্ন, বান্দুরার প্রজ্ঞামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। বান্দুরার পর্যবেক্ষণমূলক শিখনের পর্যায়গুলি লেখো। এই প্রশ্নটা অথবা দিয়ে দিতে পারে যে বান্দুরার শিখন কৌশল বর্ণনা করো। 20 নম্বর প্রশ্ন, ব্রুনারের শিখন কৌশল বর্ণনা করো। 21, ভাইটস্কির শিখন কৌশল বর্ণনা করো। 22, বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য লেখো। 23, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ক্ষমতা ও সামর্থ্য কাকে বলে, থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব কী, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব লেখো, কিংবা অথবা দিয়ে যদি তোমাদের বলে যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লেখো, তো বৈশিষ্ট্য বললে ব্যক্তিত্বের গুরুত্ব এটাও লেখা চলবে, কিংবা ব্যক্তিত্বের গুরুত্ব তোমরা হয়তো করে গেলে ব্যক্তিত্বের গুরুত্ব, পরীক্ষায় প্রশ্ন করলো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, তখন তোমরা হেডিংটা ঠিক রেখে এটাই লিখে দিবে, কিন্তু নাম্বার পেয়ে যাবে। 26 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। অথবা দিয়ে এই প্রশ্নটা দিতে পারে যে এই যে প্রশ্নটা এখানটা, অথবা দিয়ে এই প্রশ্নটা দিতে পারে, এই প্রশ্নটার অথবা এটা হবে যে শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকা লেখো। ঠিক আছে, তো প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমরা পয়েন্টটাকে ঠিক রেখে লিখে দেবে, ফুল নাম্বার পেয়ে যাবে। তাহলে এখানে কি না, সৃজনশীলতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তার মধ্যে এখানে বাচনিক এবং অবাচনিক অভিজ্ঞতার সাহায্যে কীভাবে সৃজনশীলতা পরিমাপ করা যায়, এটা 2 নম্বরের প্রশ্ন, লেজুর প্রশ্ন। আর এই প্রশ্নটার আগেই বললাম যে এটা অথবা দিয়ে দিতে পারে, শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকা লেখো, এটা অথবা দিয়ে দিতে পারে। তো এই কটা প্রশ্ন দিলাম কারণ তোমাদের সিলেবাসটা মানে অনেক বড়, তোমাদের যে মডেল কোশ্চেন পেপার আছে সেখানে প্রচুর প্রশ্ন তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, তার থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এখানে প্রত্যেকটা যে কটা প্রশ্ন আছে স্টার দেওয়া আছে, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমাদের দেখো, তোমাদের আগেই বলেছি যে এই অধ্যায় থেকে কিন্তু 10 নম্বরের একটি প্রশ্ন হবে, একটি প্রশ্নের জন্য দুটো প্রশ্নের অপশান দেওয়া থাকবে। তো এখানে এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, তো এর মধ্যে আমি গোটা কত প্রশ্ন বলছি, এর মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন কমন থাকবেই থাকবে, এবং 100% শিওর, ঠিক আছে, তো সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, আর এগুলোকেও দেখে যাবে, তোমরা একটু চোখ বুলিয়ে চলে যাবে, যেমনই পড়ুক দেখে তোমরা লিখে দিবে। তো এরপর এখান থেকে যে প্রশ্নটা একদম গ্যারেন্টি আসবে, তো সেই প্রশ্নটা বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা করে যাবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমাদেরকে করে যেতেই হবে। তার মধ্যে যেটা কমন আসবে সেটা বলে দিচ্ছি, দেখো এখানে এই যে প্রশ্নটা আছে, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে, স্কিনার, এটা স্কিলার হয়ে গেছে এখানেতে। স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো, একটা প্রশ্ন। তারপর আছে থর্নডাইক সম্পর্কে, এখানে যে দুটো আছে দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স খুব বেশি আছে। থর্নডাইকের শিখনের সূত্রগুলিকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, থর্নডাইকের মুখ্য সূত্রগুলি লেখো। আর থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল সম্পর্কিত পরীক্ষাটি বর্ণনা করো। পাজল বক্স কি, তার সাথে সাথে এই প্রশ্নটাও দেখবে যে প্রচেষ্টা এবং ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো, এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী।
মানে তোমাদের থিওরি সম্পর্কিত যে প্রশ্ন আছে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন থাকছেই। তারপর আছে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো, গেস্টাল্ট কথার অর্থ কী? এই প্রশ্নটা এর সাথে থাকছে অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো, অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, উদ্ভাবনমূলক শিখন আবিষ্কর্তা কে ছিলেন? বুনারের তত্ত্বের পর্যায়গুলি লেখো, বুনারের তত্ত্বের শিক্ষাগত প্রভাব লেখো। পরের প্রশ্ন, আশুবেলের অর্থপূর্ণ শিখন বলতে কী বোঝো? অর্থপূর্ণ শিখনের, এখানে মিস্টেক হয়েছে, আগেই বলেছে এগুলো। অর্থপূর্ণ শিখনের শর্তগুলি লেখো, শিখনকে অর্থপূর্ণ করে তুলতে আশুবেলের সুপারিশগুলি কী ছিল? পরের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বান্দুরার প্রজ্ঞামূলক শিখনের বৈশিষ্ট্য লেখো, বান্দুরার পর্যবেক্ষণমূলক শিখনের পর্যায়গুলি কী কী? তারপর আছে বুনারের শিখন কৌশল বর্ণনা করো আর ভাইক্টোস্কির শিখন কৌশল বর্ণনা করো। আর একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব। তো এইখানে এই যে কটা প্রশ্ন বললাম এখান থেকে কিন্তু একটা প্রশ্ন একদম 100% শিওর, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকছেই। ঠিক আছে, তার সাথে সাথে তোমরা এখানে বাকি যেগুলো দিয়েছি সেগুলো দেখে যাবে, তো এর মধ্যেই দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিখন এবং শিখন কৌশল অধ্যায় থেকে 2 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশান। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।